পর্যন্ত আজকে আমার বলার ছিল। তারপরে যদি এই সাবজেক্টের উপর আপনাদের কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান। एक सवाल था काले रंग से जुड़ा हुआ। पहले आप बताओ, आप लोग तो हम जो कहते हैं वो आप कहते हैं, वो तो नहीं कहते। आप लोगों के ऊपर तो रेस्ट्रिक्शन होता है, बीजेपी जो कह देता है वही आप लोग कह देते हैं। आप कर सकते हैं ना, हम जो बोलते हैं करने का हिम्मत है। आज तो दूरदर्शन को भी ले लिया, एएनआई को भी ले लिया, सबको ले लिया, लेकिन आप पूछिए, आपका पूछने का हक है। দেখুন দিদি কিন্তু নিজের ভিডিওতে বলে দিয়েছেন যে আপ পুছিয়ে পুছনে কা হক হ্যায়। মিডিয়াদেরকে যতই অ্যাটাক করুন, হতে পারে আপনি বলতে পারেন যে মিডিয়া কিনে নিয়েছে, বিজেপি করেছে, বিজেপি, কিন্তু খবর যদি এটা হয়ে থাকে তাহলে খবর তো আমাকে করতেই হবে। যেখানে আগের দিন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আপনি স্বরাষ্ট্র দপ্তরের উপর চরম রাগারাগি করে নোডাল অফিসারকে নিয়ে একটি লেটার বারবার দেখাচ্ছিলেন, আর এবার 22শে জুলাই আরেকটি নির্দেশিকা, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে যে রাজ্যের নির্বাচন দপ্তরকে স্বতন্ত্র করতে হবে। রাজ্যের নির্বাচন দপ্তরকে স্বতন্ত্র করতে হবে, অর্থাৎ রাজ্য সরকারের আরেক ধাপ ক্ষমতা কমলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আরেক ধাপ বাইপাস করা হলো। এবার তলায় তলায় কে করছেন, অমিত শাহ না কি ব্যাপার, পলিটিক্স কি হচ্ছে সেটা তো মমতা ব্যানার্জি বলবেন, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে কড়া নির্দেশ, যেখানে যদি কোনো কারণে রুলস জানিয়ে দিই, যদি কোনো কারণে কেন্দ্র সরকারের কোনো নির্দেশিকাকে চ্যালেঞ্জ করা বা ঝামেলা করার ইন্টেনশন রাজ্য সরকারের থেকে থাকে, ঘেরাও কর্মসূচির কথা বলছি আমি, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স পর্যন্ত নামাতে পারে, এই রাইট রয়েছে। আর যার খরচা বহন করবেন রাজ্য সরকার। মাওবাদী মারছেন ছত্তিশগড়ে, সেন্ট্রাল ফোর্স, খরচা কে বইছে? রাজ্য সরকার। ঝাড়খণ্ডেও মাওবাদী মারা হচ্ছে, মাওবাদীকে শেষ করা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স করছে, খরচা কে বহন করছে? রাজ্য সরকার। সুতরাং নির্বাচনের আগে এত বড় ডিসিশন, যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম অলরেডি কেড়ে নিয়েছে, কারণ নবান্ন সূত্রে ইনফরমেশন কনফার্ম। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক দিন জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে একের পর এক নোটিফিকেশন জারি করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন কেন্দ্র শাসিত অঞ্চলে। আর এইবার পার্টিকুলারলি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ নবান্নে চলে এলো চিঠি, যে চিঠিতে পরিষ্কার বলা রয়েছে, নির্দেশিকা জারি করা হয়েছে যে আর রাজ্য সরকারের অধীনে নয়, এবার স্বাধীন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আর সেটাকে নিশ্চিত করবেন কে? মুখ্য সচিব মনোজ পন্ত। অর্থাৎ ফেরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাইপাস করে সুষ্ঠু এবং সঠিক যাতে নির্বাচন হয় সেদিকে এক পা এগোলেন জাতীয় নির্বাচন কমিশন। 2026-এর ইলেকশন ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য, যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের স্বতন্ত্র করতেই হবে, এমনটাই জানানো হয়েছে সেই চিঠিতে, যেখানে রাজ্য আর হস্তক্ষেপ করবে না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণা করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী কর্মী নিয়োগে হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য। এবার একটু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে রাজ্য নির্বাচন দপ্তরের কথা আমি আপনাদেরকে বারবার বলছি, এটি কিন্তু আসে স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে, এবং এই এমন একটি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা ভীষণ সীমিত। অর্থাৎ এই যে সিইওর হাতে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা ভীষণ সীমিত থাকার জন্য বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য সরকারের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। সেখানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনেই আসে এই দপ্তর। আর এইবার জাতীয় নির্বাচন কমিশন বলেছেন যে রাজ্য সরকারের আর হাত পা ধরার দরকার নেই, অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে থাকার দরকার নেই, এবার স্বাধীন করতে হবে, এটাই নির্দেশ দিয়েছেন। যেখানে স্বাধীন হলে রাজ্যের ওপর নির্ভরশীলতা সিইওর অলরেডি কমে যাবে, সিইও দপ্তরের, তার পাশাপাশি নির্বাচনী কর্মী নিয়োগে নির্ভরশীলতা অনেকটা
একটাই, মানে থাকবেই না, রাজ্য সরকার তো ইন্টারফেয়ার করতেই পারবে না। এবং এতে যেটা ঘটবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সুস্থ এবং স্বাভাবিক নির্বাচন হবে, কারণ কোনো পলিটিক্যাল প্রেশার সিইও দপ্তরের ওপর আসতে পারবে না। বেশ কিছু কি পয়েন্ট রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম হচ্ছে যে এবার থেকে সিইওর কাজ ইসিআই এর আন্ডারে হবে, নাকি রাজ্য সরকারের অধীনে হবে। রাজ্য সরকার ইন্টারফেয়ার করতে পারবে না। চিফ সেক্রেটারি আমাদের রাজ্যের যিনি রয়েছেন মনোজ পান্ত, ওনাকে নিশ্চিত করতে হবে যে সিইওর কাজে কোনোভাবেই যাতে রাজ্য সরকার ইনভলভ না হয়, ইন্টারফেয়ার না করে। ইলেকশন ডিপার্টমেন্টের একটি আলাদা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়োগ করতে হবে, যা সিইও কে অ্যাসিস্ট করবে অফিসিয়াল রেসপন্সিবিলিটিস গুলোকে ডিসচার্জ করার জন্য। চতুর্থ, ইসিআই সুপারিশ করেছে যে সিইও যে আর্থিক ক্ষমতা রয়েছে তার সমতুল্য হবে অ্যাডিশনাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত সেক্রেটারি লেভেলের অফিসাররা রয়েছেন তাদের সাথে একদম সমতুল্য হবে, কোনো রকম ভাবে কম ছোট বেশি হবে না। তার পাশাপাশি রাজ্য সরকারকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সেগুলোকে ইমিডিয়েট বেসিসে নিয়োগ করতে হবে, অর্থাৎ অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইওদেরকে ইমিডিয়েট বেসিসে নিয়োগ করতে হবে। এবং এটার মাধ্যমে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে সিইওস অফিস স্টাফ ডিসিশনকে পলিটিক্যাল প্রেশার থেকে সম্পূর্ণরূপে দূরে রাখা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে আমি তো ভাই হতে দেবো না, কারণ আমি তো ঘেরাও কর্মসূচি করব। বিহারে তো 40 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে। তো সেই আঁকড়া আপনাদেরকে জানিয়ে দিই যে বিহারে 40 লক্ষ ভোটার না, এবার 73 লক্ষ ভোটারের হদিশ পাচ্ছেন না। ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে যে 1 আগস্টের মধ্যে যদি ভোটাররা নিজেদের অস্তিত্ব ক্লেম না করে তাহলে নতুন ভোটার লিস্টে ওনাদের নাম থাকবে না। তার পাশাপাশি এটাও জানানো হয়েছে যে কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার লিস্টের তালিকা থেকে কোনোভাবে বাদ না যায়। সেই কারণে ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী 29.62 লক্ষ ভোটার যাদের 25 জুলাই পর্যন্ত ডেডলাইন থাকার পরেও তারা ফর্ম জমা দেয়নি। 43.93 লক্ষ ভোটার এমন রয়েছে যাদের অ্যাড্রেসে বিএলএ এজেন্ট অর্থাৎ ব্লক লেভেল এজেন্টরা বাড়ি বাড়ি গেলেও তাদের অ্যাড্রেস সঠিকভাবে ট্রেস করা যায়নি। 16.55 লক্ষ ভোটার তো ভোটার তালিকায় মৃত বেরিয়েছে। 19.75 লক্ষ ভোটার যারা পার্মানেন্টলি অন্যত্র চলে গেছে তাদের নামও ভোটার তালিকায় থেকেই গেছে। 7.5 লক্ষ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ওয়ালা ভোটার পাওয়া গেছে এবং 11,484টা কমপ্লিটলি আনট্রেসেবল, মানে কোনো রকম ভাবে তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন ডেটা দিয়েছেন ইলেকশন কমিশন। বিহারের তার পাশাপাশি এটাও নির্দেশ দিয়েছেন যে বিহারের যে 12টি বড় রাজনৈতিক দল রয়েছে তাদেরকে লিস্ট দেওয়া হয়েছে এই 73 লক্ষ ভোটারের যাদের হদিশ মিলছে না। পরিষ্কার বলা হয়েছে যে কোনো হদিশ পেলে, কোনো যোগাযোগ পেলে অতি অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতে, এবং 1.5 লক্ষ বুথ লেভেল এজেন্টকে মিসিং ভোটারদের সম্পর্কে সন্ধান করার জন্য পুরো নির্দেশ দিয়েছেন যে অন গ্রাউন্ড রিপোর্ট করতে হবে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে এটা হচ্ছে যে ভারতীয় নাগরিকত্ব চলে যাবার বিষয় নেই, এটা হচ্ছে যে আপনি যদি যোগ্য ভোটার না হয়ে থাকেন তাহলে ভোট দেওয়ার অধিকার আপনার চলে যাবে। যদিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দিক থেকে এটাও বলা হয়েছে যে 1 আগস্টের মধ্যে যদি যে সমস্ত ভোটারদের নাম বাদ যাচ্ছে তারা যদি নিজেদের অস্তিত্ব ক্লেম করে তাহলে তাদের ভোটার লিস্টের নাম চলে আসবে এবং তারা সুস্থভাবে ভোট দিতে পারবে। আপনারা এটাও জানেন যে সুপ্রিম কোর্টে 28 জুলাই রয়েছে নেক্সট হিয়ারিং, যেখানে হলফনামার মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের দিক থেকে যে কেন আধার কার্ড, ভোটার কার্ডকে এবং রেশন কার্ডকে আইডেন্টিটি প্রুফ হিসেবে ধরা হবে না। তো সেই বিষয়ে অলরেডি সুপ্রিম কোর্টে 88 পাতার হলফনামা জমা দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন, যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সংশোধিত ভোটার তালিকায় গণ্য হবে না আধার, রেশন এবং ভোটার কার্ড। উল্লেখ করেছেন under Article 324 and Section 16 and Section 19 of the Representation of the People Act, the ECI has full authority to verify voter citizenship and eligibility, and no parliamentary law override the jurisdiction.
কোনো পার্লামেন্টারি ল এটাকে ওভাররাইড করার মতো পাওয়ার রাখে না। আর ইলেকশন কমিশনের ফুল অথরিটি আছে ভোটারের সিটিজেনশিপ যাদের যোগ্যতা আছে কি নেই সেটাকে নির্ধারণ করার, সেটা পরিষ্কারভাবে জানিয়েছেন। তার পাশাপাশি বিহারের যেটা 26% আধার কার্ড ভুয়ো পাওয়া গেছে সেটার সাথে এই যে মিসিং ভোটারদের সংখ্যাও উল্লেখ করেছেন হলফনামার মধ্যে। এখন দেখার বিষয় হচ্ছে যে নেক্সট হিয়ারিং এ সুপ্রিম কোর্টের কি বক্তব্য থাকে। এর মাধ্যমে আপনারা এটাই বুঝতে পারলেন যে ইসিআই এর পরিষ্কার বার্তা হচ্ছে যে যারা সঠিকভাবে ভারতীয় নাগরিক তারাই যেন ভারতে ভোট দেওয়ার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং আগামী যে সমস্ত রাজ্যে ইলেকশন রয়েছে যেমন বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, সেই সমস্ত রাজ্যের ইলেকশনেও যাতে সঠিক যারা ভারতীয় নাগরিক তারাই যেন ভোটে ভাগ নিতে পারে এবং ভোট দেওয়ার অধিকার যেন সঠিক এবং মেন যারা ভারতীয় তাদের কাছেই থাকে। বাকি অতি অবশ্যই পুরো বিষয়টার দিকে নজর থাকবে। আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানেই এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।